আলাইকুম মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে মাহবুবের ভিডিওতে। গণতান্ত্রিক ঐক্য আয়োজিত আজকের এই গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় বাংলাদেশের সমাজ ও অর্থনীতি এই বিষয়ে যে আলোচনা সভা সে আলোচনা সভা সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় সিনিয়র ভাই রফিকুল ইসলাম, উনি গণতান্ত্রিক ঐক্যের সভাপতি। উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক, জাতীয়তাবাদী প্রবাসী দলের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কালাম ফয়েজি। উপস্থিত আছেন সৈয়দ মুখলেসুর রহমান, সভাপতি বাংলাদেশ উন্নয়ন পার্টি। উপস্থিত আছেন মশিউর রহমান মিলু, দপ্তর সম্পাদক এবি পার্টি সহ সামনে উপস্থিত ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা, কালাম ফয়েজি ভাই তার মতামত থেকে তার মতো করে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করেছেন, অন্যান্য বক্তারা তাদের মতো করে উপস্থাপন করেছে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অনুষ্ঠান আমি আমার মতো করে উপস্থাপন করব। আজকের এই আলোচনা বিষয়ে যে টাইটেলটি নির্ধারণ করা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায় বাংলাদেশ সমাজ এবং অর্থনীতি। এখানে বাক্যের দুইটি অংশ, মানে গণতন্ত্র প্রতিষ্ঠা আমরা চাই, আমরা গণতান্ত্রিক দেশ বাংলাদেশকে চাই। এই গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায়টি উল্লেখ করা হয়েছে সমাজ এবং অর্থনীতি। তাহলে অন্তরায় মানে কি? প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করে। কে বাধা সৃষ্টি করছে এই গণতন্ত্র প্রতিষ্ঠায়? এই সামাজিক অবস্থা এবং অর্থনীতি। আমি মনে করি আজকের এই আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত। কারণ আমরা যতই বলি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, আসলে কি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি? এটা নামে মাত্র গণতন্ত্র। কালাম ফয়েজি ভাই তার বক্তব্যে উল্লেখ করেছেন যে নির্বাচনের আগে একজন প্রার্থীকে এমপি বানানোর জন্য তার চেষ্টা কি পরিমাণ ছিল, আর এমপি হওয়ার পরে সেই ভদ্রলোক কতটা গণতান্ত্রিক আচরণ করছে। আসলে এটি সামাজিক অবক্ষয়। আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, দুর্নীতিতে একবারে রাষ্ট্রের প্রধান দপ্তর থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আমরা বাংলাদেশের মানুষের মন মানসিকতা কেমন পর্যায়ে বুঝতে দেখেছি, সুযোগ পালেই দুর্নীতি। তার মানে সামাজিক অবক্ষয় রয়েছে। এই সামাজিক অবক্ষয় যতক্ষণ আমরা দূর করতে না পারবো, মানুষের মধ্যে যতক্ষণ মানবিকতা আনতে না পারবো, দেশপ্রেম জাগ্রত করতে না পারবো, ততক্ষণ গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদের কিন্তু অধরাই থেকে যাবে, আলিয়ার মতো হবে। আমরা এই গণতান্ত্রিক সমাজে বুঝতে পারছি কিন্তু যা বুঝতে পারবো না, মানে দেখা যাবে কিন্তু বাস্তবে সেটি হবে না। তাহলে আমাদের কি করতে হবে? গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো আমরা চাইলে আমাদেরকে এদেশের যে সমস্ত মানুষ আছে, সমাজ ব্যবস্থা আছে, সেই সমাজ ব্যবস্থার এই বিষয়টি বোঝাতে হবে যে একটি জাতি কখনো সভ্য হতে পারে না, গণতান্ত্রিক হতে পারে না যতক্ষণ না তারা মানবিক হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দুর্নীতি মুক্ত হবে। তারপরে যে বিষয়টি আসছে সেটি কি? অর্থ ব্যবস্থা। বর্তমান যেভাবে রাজনীতির সাথে অর্থ জড়িয়ে গিয়েছে, তাতে কোনোভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই রাজনীতি থেকে যদি আমরা, নির্বাচন থেকে যদি আমরা অর্থ ব্যবস্থাকে মূলোৎপাটন করতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। কারণ এই যে কিছুদিন আগে নির্বাচন গেল, বাংলাদেশের কোন এমপি বুকে হাত দিয়ে বলতে পারবে না, বা রাজনৈতিক যে সমস্ত নেতারা কম্পিটিশন আছে, নির্বাচন করেছে অনেকে, কেউ নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করা তো দূরের কথা, প্রত্যেকদিন নির্বাচনে অংশগ্রহণ করেছে, পোস্টার ব্যানার পর্যন্ত বানায়নি, ওইভাবে থেকে তাদের কথা আলাদা। কিন্তু যারা সংসদে যাওয়ার লড়াইয়ে
মনে করেছে উপযুক্ত, যারা মনে করেছে যে আমি সংসদে যেতে চাই, তারা কিন্তু এই সরকার নির্ধারিত, নির্বাচন কমিশন নির্ধারিত যে টাকা, তার সাথে কেউ কেউ শতগুণ টাকা ইনভেস্ট করেছে। তার মানে একজন এমপি সে সংসদ সদস্য হওয়ার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। এমপি হওয়ার পরে সে কি করবে? গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবে? প্রশ্নই আসে না। জনগণের সাথে কি গণতান্ত্রিক আচরণ করবে? প্রশ্নই আসে না। সে তো টাকার বিনিময়ে এমপি হয়েছে, সে টাকা দিয়ে ভোট কিনেছে। আমরা সেটা স্বীকার করি আর না করি, নির্বাচন কমিশন স্বীকার করুক আর না করুক, যারা এমপি হয়েছে তারা স্বীকার করুক আর না করুক, বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা পরিপূর্ণভাবে টাকার কাছে জিম্মি হয়ে পড়েছে। তো যতক্ষণ এই অবৈধ টাকা আমরা ছড়ানো বন্ধ করতে না পারবো, ভোটের মাঠে প্রভাব বিস্তারের জন্য টাকা ইনভেস্ট বন্ধ করতে না পারবো, ততক্ষণ তো গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র ফিরে আসবে না, গণতান্ত্রিক সরকারও হবে না, মানুষের গণতান্ত্রিক যে চাওয়া সেটি পূরণ হবে না। এখানে শুধু যারা এমপি ক্যান্ডিডেট তারাই দায়ী নয়। এখনো বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সিংহভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। অনেকে দিনের 3 বেলা বা 2 বেলায় খেতে পায় না, তাদের পরনে কাপড় নাই, তারপরে ছেলে মেয়েদের অসুখ বিসুখের চিকিৎসার ব্যবস্থা নাই। তারা নির্বাচনের সময় কোনো প্রার্থীকে যদি 1000, 2000, 5000 টাকা দেয়, তাহলে রাতের মধ্যে সে অধিকাংশ, আমি বলছি না সবাই, অনেক মানুষ আছে যারা এমপি কি, দেশের শাসন ব্যবস্থা কি, ভবিষ্যতে এই জনপ্রতিনিধি আমার কি উপকারে আসবে সেটি চিন্তা করে না। ভোটের আগে রাতে যে 2000, 5000 টাকা পাই, তার ভোটটা যে টাকা দেয় তার কাছে বিক্রি করে দেয়। তার মানে এখন পর্যন্ত আমাদের সামাজিক ব্যবস্থায় আমরা মানুষের ক্ষুধা, দারিদ্রতা দূর করতে পারি নাই, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করতে পারি নাই, এখন পর্যন্ত আমরা বেকারত্ব দূর করতে পারি নাই, এখন পর্যন্ত আমরা মানুষের যে মৌলিক চাহিদা, সেই চাহিদাগুলো পূরণ করতে পারি নাই। এই কারণেই গণতন্ত্র প্রতিষ্ঠা একেবারে দুরূহ হয়ে পড়েছে। আর এই কারণেই আজকে এই গণতান্ত্রিক পক্ষ যে কথাটি সমাজে তুলে নিয়ে এসেছে, সমাজকে নাড়া দিয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আজকের এই আলোচনার মাধ্যমে দেশবাসীর প্রতি, রাজনীতিবিদদের প্রতি এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। যদি সত্যি চাই তাহলে আমাদের উচিত হবে এই সামাজিক ব্যবস্থার পরিবর্তন করা। আমাদের প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে ঘুষ, দুর্নীতি মুক্ত এবং বাংলাদেশের অকল্যাণকর যে কাজ এখন শুরু হয়েছে, এক শ্রেণীর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা সুযোগ পালে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে এবং সেখানে তারা বাড়ি গাড়ি করে পরিবার সেখানে সেটেল করছে। এই দেশের প্রতি তাদের মায়া থাকলে কখনো এই কাজটি করতে পারে না। তাই উদাত্ত আহ্বান জানাবো, আসল আমরা সবার আগে দেশপ্রেমিক হই, আমরা মানবিক হই, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে দুর্নীতি মুক্ত করি এবং সামাজিক বিপ্লব ঘটাই। পাশাপাশি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলোকে পূরণ করুন, তাহলে অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হবে এবং মানুষ সৎ পথে সঠিকভাবে নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করবে। আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।